আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের ভাষণ, সন্তুষ্ট হলেও একটি বিষয়ে হতাশা মির্জা ফখরুল। আমেরিকা কনভিন্স হয়েছিল, নইলে তখনই আমাদের পতন হয়ে যেত সালমান। পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সার্জিস। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত জিএম কাদের। রাশিয়ার ঋণ পরিশোধ স্থগিত, চীনা ঋণে সতর্কতা। দেশ বিদেশে চক্রান্তে মেতে উঠেছেন আওয়ামী লীগ প্রিন্স। জয়, দায়িত্বহীন হওয়া সহজ, দায়িত্ব পালন কঠিন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ডক্টর ইউনূসের ভাষণ, সন্তুষ্ট হলেও একটি বিষয়ে হতাশ মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রবিবারের ভাষণে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগ। তবে ভাষণের একটি দিক থেকে হতাশ করেছে বলে জানিয়েছেন তারা। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটি স্পষ্ট রোড ম্যাপ দেবেন, কিন্তু তার বক্তৃতায় গণতন্ত্রে ফেরার রোড ম্যাপ পাইনি। কুয়াশা এখনো কাটেনি, বলেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা সংস্কারের কথা বলেছেন, কোন কোন ক্ষেত্রে সংস্কার করা হবে তার ইঙ্গিত দিয়েছেন। আমি জানি অল্প সময়ের মধ্যে এগুলো করা সম্ভব নয়, তবু আমরা ভালো কিছু আশা করি, জনগণও আশা করে। প্রধান উপদেষ্টার কখন নির্বাচন হবে তা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এমন বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তিনি ঠিকই বলেছেন, অবশ্যই এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করি আমাদের প্রধান উপদেষ্টা খুব শীঘ্রই সেই লক্ষ্যে এগিয়ে যাবেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। নির্বাচন অবশ্যই হতে হবে, বলেন বিএনপি মহাসচিব। তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা যেন আবার আগের মতো পরিস্থিতিতে ফিরে না যাই। জনগণ সেটা কখনো গ্রহণ করবে না। সেজন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি, জনগণ অপেক্ষা করছে, কিন্তু এই অপেক্ষা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে হতে হবে। আমি বিশ্বাস করি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন হবে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, বলেন তিনি। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, এই সরকার কিছু কাজের জন্য এসেছে এবং তাদেরকে সেই সুযোগ দিতে হবে। আমাদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, আমেরিকা কনভিন্স হয়েছিল, নইলে তখনই আমাদের পতন হয়ে যেত সালমান। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান হালি হত্যা মামলায় গত 13ই আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। তিনি এখন রিমান্ডে রয়েছেন। রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রিমান্ড চলছে তার। ডিবির জিজ্ঞাসাবাদে সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না। এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেবো। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলায় কমপক্ষে 1 বছর আপনাদের রিমান্ডে থাকতে হবে। সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা, গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন হয়নি কেন? উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সার্জিস। প্রশাসন সহ সব জায়গা থেকে আওয়ামীপন্থীদের উৎখাত করে দেশের পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্টদের মদতপুত কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজি সহ সবার বিচার, প্রশাসনকে ফ্যাসিস্টবাদ মুক্ত করার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, এখনো চাটুকার শক্তি প্রশাসন সহ সব জায়গায় আছে। 16 বছরের ফ্যাসিজমের সঙ্গে সহায়ক হিসেবে থাকা এই শক্তিকে প্রথম উৎখাত করতে হবে, তারপর পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আনসারদের মধ্যে যারা আওয়ামী লীগের সহায়তায় চাকরি পেয়েছে তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করি। তিনি বলেন, আমরা আসলে এমন এক সময়ের রাজনীতিতে কথা হয়েছে যখন অর্ধশতাধিক আহত ও আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচে নেওয়া হয়েছে, অনেকে অপারেশন হয়েছে। আমরা কখনো চাই না আপনারা প্রশ্ন বা সমালোচনা না করে বসে থাকুন, কিন্তু নতুন একটি সরকার আসার পর তাকে শাসন ব্যবস্থা সুষ্ঠু করার জন্য কয়েক মাস সময় প্রয়োজন, তাই সবাইকে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানাই। তিনি আরো বলেন, গতকাল আমাদের ভাইদের উপর হামলার সুষ্ঠু বিচার হতে হবে। হামলায় জড়িত আনসারদের চিহ্নিত করে
তাদের সব সুযোগ সুবিধা রহিত করতে হবে। 16 বছর ধরে গড়ে ওঠা এই ফ্যাসিস্ট প্রশাসনের প্রতিটি সেক্টরে থাকা আওয়ামীপন্থীদের চিহ্নিত করে বিদায় করতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান সরকার বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিদায় নেওয়ার পরে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালিয়েছে। তারা জুডিশিয়াল কুক করে, কখনো আমলাদের দিয়ে কুক করে, নানানভাবে ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করেছে। আমরা বলে দিতে চাই, এসব ফ্যাসিস্টদের দোসরদের কোনো ষড়যন্ত্র হলে বাংলার 18 কোটি মানুষকে নিয়ে একত্রিত মোকাবিলা করা হবে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত জিএম কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, উভয় দেশের জনগণ যখন সুসম্পর্ক চায়, তখন একটি দেশের সর্বোচ্চ প্রভু সুলভ আচরণ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ। এর পরিবর্তে একে অপরকে সমান অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত। জিএম কাদের বলেন, শেখ হাসিনাকে ভারত শেষে প্রত্যাবর্তন করা উচিত। শেখ হাসিনার শাসনমলে তার ও তার সরকারের মাধ্যমে সংগঠিত সব অপরাধের জন্য বাংলাদেশের আদালতে বিচার হওয়া উচিত। এই সময় বাংলাদেশে ভারত খেদাও প্রচারণার ব্যাপারে জিএম কাদের বলেন, এই বিদ্বেষ ভারতের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশে একটি স্বৈরাচারী শাসনের সূচনা ও অপশাসনের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দেশটির একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তার নেত্রীর প্রতি ভারতের প্রশ্নাতীত সমর্থনের নীতির বিরুদ্ধে এই বিদ্বেষ। 76 বছর বয়সী রাজনীতিবিদ বলেন, বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করা ঠিক নয়। এটি একটি ভুল ভাষ্য। বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনি কিভাবে কাউকে দোষী দিতে পারেন? নিচু এলাকায় পানি প্রবাহিত হবে, এটাই স্বাভাবিক। আমরা যে সমস্যা মোকাবিলা করছি সেটি হচ্ছে ভারত থেকে পানি কম ছাড়া। কিন্তু বর্ষাকালে যদি পানি না ছাড়া হয়, তাহলে সেখানে অবস্থিত বাঁধগুলো ভেঙে যেতে পারে, অনেক বড় আকারের বিপর্যয় ঘটাতে পারে। জিএম কাদের বলেন, ভারত থেকে আগাম সতর্কতা থাকলে ভালো হতো, যাতে আমরা প্রস্তুতি নেওয়ার সময় পেতাম। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, রাশিয়ার ঋণ পরিশোধ স্থগিত, চীনা ঋণের সতর্কতা। বৈদেশিক ঋণের বোঝা কিছুটা হলেও লাঘবে সরকারের নতুন পদক্ষেপ। রাশিয়ার কাছ থেকে নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ঋণ পরিশোধ 2 বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়া। অন্যদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চীনের কাছ থেকে $5 বিলিয়ন ঋণ নেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, রাশিয়ার ঋণের কিস্তি পরিশোধ 2 বছর স্থগিত করা হলে সরকারের হাতে প্রায় $800 মিলিয়ন থাকবে। ইতিমধ্যে পূর্ববর্তী ঋণ চুক্তি সংশোধনের খসড়া চূড়ান্ত করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠিয়েছে ইআরডি। করোনা মহামারী এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি এখনো চাপের মুখোমুখি। এই পরিস্থিতিতে রূপপুর প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইআরডি। অন্যদিকে পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে $5 বিলিয়ন সমপরিমাণ চীনা ঋণ নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। এই ঋণ চীনা মুদ্রা ইউয়ানে নেওয়ার কথা ছিল। তবে শুধু রূপপুর নয়, অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও ঋণের মূলধন পরিশোধ স্থগিতের জন্য আলোচনা শুরু করা উচিত বলে মনে করেন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মডেলিং নেটওয়ার্কের নির্বাহী পরিচালক সেলিম রহমান। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, দেশ বিদেশে চক্রান্তে মেতে উঠেছে আওয়ামী লীগ। প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সাহেল প্রিন্স অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী প্রেতাত্মাদের ব্যবহার করে আন্দোলনের বিজয় নস্যাৎ করতে পতিত স্বৈরাচার দেশ বিদেশে ষড়যন্ত্র চক্রান্তে মেতে উঠেছে। ছাত্র জনতাকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি লুটপাটের টাকায় পতিত স্বৈরাচারের আস্ফালন জাতি বরদাস্ত করবে না। সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই বাজারে এক সমাবেশে প্রিন্স এসব কথা বলেন। সমাবেশে এমরান সাহেল প্রিন্স বলেন, সাম্প্রতিক ছাত্র গণবিপ্লব সহ বিগত 15 বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারী বিরোধী গণ আন্দোলনের শহীদদের ঋণের রক্তের পরিশোধ করতে আন্দোলন সংগ্রামের আশঙ্কা চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের অতি দ্রুত নির্বাচনী সংস্কার, প্রশাসন নিরপেক্ষকরণ সহ অতি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমা হস্তান্তর করার উদ্যোগ এবং জাতির সামনে এই লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করা বাঞ্ছনীয়। তিনি বলেন, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, আওয়ামী রাজনৈতিক সংস্কৃতি, বিএনপির রাজনীতির অভিধানে এসবের স্থান নেই। বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে তাদের বহিষ্কার করে আইনের হাতে তুলে দিতে হবে।
এদিকে আরেকটি নিউজ হচ্ছে, জয়, দায়িত্বহীন হওয়া সহজ, দায়িত্ব পালন নয়। দায়িত্বহীন হওয়া এবং সমালোচনা এড়িয়ে চলা সহজ, কিন্তু ক্ষমতা থেকে শাসন করা খুবই কঠিন ব্যাপার। সোমবার এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ সচিবালয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্র অতিথি ভবন, যমুনা সংলগ্ন এলাকায় সব ধরনের সমাবেশ, সভা, মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পেজে জয় বলেন, আওয়ামী লীগ সরকারকে সচিবালয় এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য বুদ্ধিজীবী মহল সমালোচনা করেছিলেন। তিনি আরো বলেন, অথচ 2 সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সেখানে সমস্ত সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। উল্লেখ্য, রবিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।